তো এই সমাজ সংস্কারক, এই যে সমাজ সংস্কারক হিসাবে তিনি আমাদের কাছে যে পরিচিত বা একটা বৃহৎ জায়গা নিয়ে আমাদের মধ্যে রয়েছেন তিনি, সেই দিকগুলো কি কি বা কোন দিকগুলো তিনি সমাজের কোন কোন দিকগুলোকে তিনি মানে কুসংস্কার মুক্ত করেছিলেন, সেই বিষয়গুলো একটু আমি বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে সেটা নবজাগরণের সময়, বাংলা নবজাগরণ। নবজাগরণটা কি? নতুন করে দেখা, নতুন করে শেখা, নতুন করে চিন্তা ভাবনা, মানুষের মনের মধ্যে জাগরণ, ঘুম থেকে ওঠাটাকে জাগা বলে। ওটা জাগরণ। মানুষের কিসের জাগরণ হলো? তাহলে একরকম ঘুমিয়ে থাকা অবস্থা থেকে জেগে ওঠাটাকে জাগরণ বলা হয়। তাহলে এখানে জাগরণ বলতে সমাজে জেগে ওঠা, সমাজে যে বিভিন্ন কুসংস্কার, অন্ধবিশ্বাস প্রচলিত ছিল, কুপ্রথা প্রচলন ছিল, সেইগুলোকে বুঝতে শেখা, জানতে শেখা এবং সেগুলোকে সমাজ থেকে মুক্ত করা, সেগুলো থেকে সমাজকে মুক্ত করা, এই হচ্ছে নবজাগরণ। তো এই হচ্ছে নবজাগরণের কথা। এবার সমাজ সংস্কারকের ক্ষেত্রে মানবতাবাদী চিন্তা ভাবনা যদি না থাকে, তাহলে ওই সমাজ সংস্কারের দিকটা এটা অত সহজে আসে না। তো সমাজ সংস্কার, প্রথম কথা বলা যেতে পারে যে সমাজ মানুষকে সৃষ্টি করেনি, মানুষ সমাজ সৃষ্টি করেছে, সমাজকে মানুষ সৃষ্টি করেছে। এবার সবচেয়ে বড় বিষয় যেটা, আমরা অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী বলতে 1701 থেকে 1800 পর্যন্ত, এবং ঊনবিংশ শতাব্দী বলতে 1801 থেকে 1900, এই 100 বছরকে বোঝাচ্ছে। তো এই যে কুসংস্কারগুলো ছিল এই সময়টায় সমাজ এই কুসংস্কারে পুরোপুরি আচ্ছন্ন ছিল। কুসংস্কারগুলো কি ধরনের না, কুসংস্কারগুলো অনেক কুসংস্কার ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো, যেমন সতীদাহ প্রথা, বহু বিবাহ, বাল্য বিবাহ, এরকম অনেক। এছাড়া যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, সেই হেতু সমাজের রীতিনীতিগুলোকে মানুষকে মেনে চলতে হবে। তো সেই সমাজের বিধান বা নিধান বা রীতিনীতি, এগুলো কারা সৃষ্টি করেছেন বা এগুলোর নিয়ন্তা কারা? তারা আর কেউ নন, তারা সেই সময় ছিলেন সমাজের দণ্ডমুণ্ডের কর্তা, সমাজপতিরা। সমাজ তখন বিভক্ত সমাজ, বর্ণ বিভক্ত সমাজ, জাতি বিভক্ত সমাজ। সেই সমাজ খুব কঠিন ছিল, পুরোটাই সমাজপতিদের দ্বারা নিয়ন্ত্রিত। এই যে কুপ্রথাগুলো চালু ছিল, এগুলো নিয়ন্ত্রক ছিলেন সমাজপতিরা। এটা গোঁড়া হিন্দু, তারা এই প্রথাকে প্রচলিত করে রাখার ক্ষেত্রে বা চিরাচরিত প্রথার উপর দীর্ঘস্থায়ী করতে তাদের প্রয়াস ছিল বেশি। যাক, এখন সংস্কারের প্রশ্নটা আসে কেন? সংস্কার বলতে আমরা কি বুঝি? সংস্কার বলতে আমরা এটাই বুঝি যে কোনো কিছু, নতুন কিছু তৈরি করাটাকে সংস্কার বলা হয় না। সংস্কার বলা হয় তৈরি করা বিষয়ের উপর কিছু নতুনত্ব করা, তৈরি করা বিষয়, প্রচলিত বিষয়কে পরিবর্তন করে মানুষের কল্যাণকামী করে তোলা, এই হচ্ছে সংস্কার। এটা পুকুরের সঙ্গে তুলনা করা যেতে পারে। একটা পুকুর দীর্ঘদিন থাকার ফলে শ্যাওলা জল বিষাক্ত হয়ে গেছে, আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে। তো সেটাকে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য সেই বিষাক্ত জলকে বের করে দেওয়া, আবর্জনা পরিষ্কার করে ফেলা, পাট তুলে দেওয়া, আবার নতুন করে সুন্দর করে আবার সাজিয়ে তোলা,
ব্যবহার উপযোগী করে তোলা, সেই রকম সমাজটা পরিপূর্ণ হয়ে গেছিল এই কুসংস্কারে, এই আবর্জনায়। তো এইখানে যে দিকটা আমি বলতে চাইছি সেটা হলো বিধবা বিবাহ। এই বিধবা বিবাহ, এখন বিধবা বিবাহ যে পুনর্বিবাহ যেটাকে বলা হয়, এই প্রচলন এটা কেন হলো? এই মানব দরদি বলা হয় না, যে বিদ্যাসাগরের আরেকটি দিক দয়ার সাথে উপলব্ধি করেছিলেন বিধবাদের যন্ত্রণা, বৈধব্য যন্ত্রণা তিনি উপলব্ধি করেছিলেন, যে কি কষ্টের মধ্যে সমাজে বিধবারা বেঁচে থাকে। আর সেই সময় সমাজে বিধবার সংখ্যাধিক্য, মানে প্রচুর বিধবা। কেন, কোথা থেকে এটা হয়েছিল, কোন রীতি থেকে এটা হয়েছিল? সেটা প্রথম বলতে গেলে কৌলিন্য প্রথা, যেটা ওই বল্লাল সেন, লক্ষণ সেন, ওই সেন আমল থেকে কৌলিন্য প্রথা বলবো। তো কৌলিন্য প্রথা একটা কারণ ছিল, দ্বিতীয় কারণ ছিল বহু বিবাহ, তৃতীয় কারণ ছিল বাল্য বিবাহ। সমাজ তখন এতটাই কলুষিত ছিল, সমাজপতিরা এই ধরনের ব্যবস্থা করে রেখেছিলেন যে মেয়ে, ওই যে বাল্য বিবাহ, শিশু অবস্থায় বিয়ে দেওয়া, ছোট অবস্থায় বিয়ে দিতে হবে মেয়েদেরকে। এবার মেয়ে একটু বড় হয়ে গেলে যদি কোনো পরিবার বিয়ে দিতে না পারে, তাকে মানে ওই সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। এই ধরনের কঠিন শাসন ছিল সমাজে। ফলে যে পরিবারে মেয়ে বয়স সামান্য একটু বৃদ্ধি হচ্ছে বা না হচ্ছে, ওই অবস্থায় ওই পরিবারের মাথায় প্রচুর চাপ যে মেয়েকে কি করে বিয়ে দেওয়া হবে। তখন কি করবে? সমাজে থাকতে হলে মেয়েকে যে কোনো প্রকারে বিয়ে দিতে হবে। এবার যে কোনো প্রকারে বিয়ে কিভাবে দেবে? না, যে কোনো প্রকারে বিয়ে হবে, যে কোনো বৃদ্ধকে পেলেও বিয়ে দিতে হবে। ওইটা আবার কিসে আসছে? ওটা বহু বিবাহ। একজন বয়স্ক, সে অনেক বিয়ে করেছেন, আরো বিয়ে, মানে তখন আরো বিয়ে হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বহু বিবাহের ক্ষেত্রে ওই বয়স্ক ব্যক্তি যখন মারা গেলেন, তখন কি হলো? তখন অনেকেই বিধবা হলো, তারা অথচ জীবনে বড়ই হয়নি, জীবনে তার কোনো মানে স্টেজ, মানে কি বলবো, কোনো পর্যায়ে তার অতিক্রম হয়নি, সে বিধবা হয়ে গেল। সে বড়ই হলো না, সে বিধবা হয়ে গেল। আর একটা বাল্য বিবাহ, আর একটা বহু বিবাহ। এই সব বিষয়গুলোর জন্য সমাজে প্রচুর পরিমাণে মানে বিধবার আধিক্য, সংখ্যা ছিল। তো তাদের জীবনটা কেমন ছিল সেই